আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন মামলার কাঁটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ৩৩টি। ১-১১ সরকারের সময়ের ১৭টি আর আওয়ামী লীগ সরকারের আমলের ১৬টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত ১-১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে। ২১শে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। যে ৫টি মামলায় সাজা হয়েছে, যে অরফানেজ ট্রাস্ট কেস, মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন, সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে ৭ বছরের সাজা দিয়েছেন। আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান। তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলার থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপরে উনি কখন দেশে ফিরবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাবাস শেষে ২০১৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেখান থেকেই বর্তমানে দল পরিচালনা করছেন তিনি। সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রাজধানীর বাজারে রেকর্ড দাম ছাড়িয়েছে একসময়ের ভাতের বিকল্প আলু। পুরানো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এর আগে ২০২০ সালে কোভিডের সময় দাম উঠেছিল কেজি প্রতি ৫০ টাকা, আর গেল বছরে এই সময় বিক্রি হয়েছে ৪৫ টাকায়। এদিকে কোনোভাবেই কমছে না দেশি পেঁয়াজের দাম। মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায়। কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। একদিনের ব্যবধানে দিনাজপুরে হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম। বাজারে আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় ও পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে আমদানি বেশি হওয়াতে কিছুটা দাম কমতে শুরু করেছে। তবে ক্রেতাদের দাবি আলু ৩০ ও পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৫৫টি ট্রাকে ১,৫২০ মেট্রিক টন আলু ও ১৩টি ট্রাকে ৩৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। দর্শক, বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, নতুন আলু আসার পর দাম কেমন দেখছেন এবং এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন।
নাবিলা, প্রথমে যদি আলুর কথা বলি, আসলে এই মুহূর্তে কিন্তু বাজারে আলুর তেমন কোনো সংকট আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও ভারত থেকে কিন্তু বেশ কিছু আলু এসেছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু বাজারে কিন্তু আমরা সেই প্রভাবটা দেখছি না। বরং বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বরং আলু কিন্তু প্রায় প্রতি সপ্তাহে কিছু কিছু বেড়েছে। এই সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি যে আলু প্রতি কেজি আলু কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ভারতীয় আলু কিন্তু আরও বেশি দাম, সেটি প্রায় 100 টাকার মতো কিন্তু বিক্রি হচ্ছে, যেটি ভারত থেকে এসেছে। এছাড়া দেশি যে কিছু আলু, নতুন আলু উঠছে, সেগুলো কিন্তু আসলে বলা যেতে পারে যে সাধ্যের, ভোক্তাদের সাধ্যের বাইরে, সেগুলো প্রায় 100 টাকা ছুঁয়ে বলা যেতে পারে। এছাড়া যদি শীতকালীন সবজির কথা বলি, শীতকালীন সবজি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শীতকালীন সবজি চলে এসেছে, বিশেষ করে শিম থেকে শুরু করে মূলা, এছাড়া ফুলকপি এবং বাঁধাকপি কিন্তু চলে আসছে। কিন্তু সেই তুলনায় দামটা আসলে কিন্তু আমরা খুব বেশি একটা কমছে বলে আমরা দেখতে পাচ্ছি না, বরং দাম কিন্তু বেশ বাড়তি বলা যাবে। আমি এ বিষয়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি বলবেন যে শীতকালীন সবজির সরবরাহ কেমন এবং দাম কি কমতেছে? জি আলহামদুলিল্লাহ, মানে শীতকালীন সবজি মোটামুটি বাজারে সবই আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে অত বেশি না থাকার কারণে মানে দামটা এখনো কমছে না। আমি আশাবাদী হয়তো সামনের সপ্তাহে কমতে পারে। জি, শিম, এরপরে বাঁধাকপি, ফুলকপি কত বিক্রি হচ্ছে বর্তমানে? সিম হইলো সর্বনিম্ন 60 টাকার উপরে আছে হলো 120 টাকা, আর হলো ফুলকপি বাঁধাকপি এগুলা 50 থেকে 60 টাকা পার পিস। লাউ হইলো 70 থেকে 80 টাকা, এমিলে এখনো আছে আর কি। জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। আপনি শুনতে পেলেন যে আসলে খুব বেশি একটা দাম কমছে না, বরং অন্যান্য বছর কিন্তু এই সময়টায় শীতকালীন সবজির দাম কিন্তু অনেক কম থাকে। বিশেষ করে মূলা, বাঁধাকপি, ফুলকপির দাম কিন্তু প্রায় 30-40 টাকার মধ্যেই চলে আসছে, কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে দাম বেশ খানিকটা বাড়তি। এদিকে চালের দামের যে কথা যদি বলি, কিছুটা কমেছে চালের দাম। বিশেষ করে বিয়ার 28 চালে কিন্তু গত কিছুদিনে 6 টাকার মতো কমেছে। নতুন চাল চলে এসছে বিয়ার 28-এ। গত কিছুদিন আগেও যে চাল বিক্রি হতো কেজি প্রতি 62 টাকা, সেটি এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। এছাড়া যদি মাছের কথা বলি, ইলিশ কিন্তু বলা যেতে পারে প্রায় রেকর্ড দামেই বিক্রি হচ্ছে, কারণ গত কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হতো আপনার 1800 টাকা কেজি দরে, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে চাঁদপুরে কিন্তু ইলিশ কম ধরা পড়ছে, যেহেতু পানির টান পড়ছে, এর জন্য ইলিশগুলো আসলে পানির অনেক নিচে চলে গেছে, কিন্তু এর জন্য ধরা কম পড়ছে, এর জন্য দামটা কিছু বাড়তি। কিন্তু অন্যান্য মাছ কিন্তু আসলে বলা যেতে পারে যে কম দামেই বিক্রি হচ্ছে, অন্যান্য সপ্তাহের চেয়ে 100 থেকে 200 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি কিন্তু 10 টাকার মতো কমেছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 170 থেকে 75 টাকা কেজি দরে। তো নাবিলা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে খবর। ধন্যবাদ সেলিম আপনাকে। গাইবান্ধায় সরকারি ভর্তুকিতে কেনা হারভেস্টার নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। ঘন ঘন অকেজো হওয়ায় সময় মতো ধান কাটা শেষ করতে পারছেন না তারা। এতে একদিকে যেমন ধান সংগ্রহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে হারভেস্টার মালিকরা। এ বিষয়ে অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধার প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। কৃষি বিভাগে আবেদনের মাধ্যমে ভর্তুকিতে হারভেস্টার কেনার জন্য মনোনীত হওয়ার পর প্রায় 16 লাখ টাকা দিয়ে হারভেস্টার কিনেছে গাইবান্ধার কৃষকরা। এ টাকা সংগ্রহ করতে অনেককে করতে হয়েছে ঋণও, কিন্তু হারভেস্টার কেনার পর থেকেই বিভিন্ন রকম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কাজ করতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে হারভেস্টারের কোনো না কোনো যন্ত্রাংশ। এতে মেশিন মেরামত করতে গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে ব্যয় হচ্ছে অর্থ। কনভেয়ার বারবার জাম দিচ্ছে, একটা বেল ভেঙেছে, ইউবেলেট ছিঁড়ে যাচ্ছে, আবার অ্যাডজাস্ট লাট ভেঙে যাচ্ছে। এই ধরনের অনেক প্রবলেম বারবার ফেস করতেছে। ধান কাটতেছি আমি, কাটা অবস্থায় কাটিং বার বন্ধ হয়ে যায়, অনেক ধান নষ্ট হয়। আবার কৃষকরা মনে করেন যে গালাগালি করে যে ফালতু গাড়ি। 15 দিন হলো এখানে নিয়েছে, 15 দিনের মধ্যে মনে হয় 3 দিনও ধান কাটতে পারেনি। এভাবে তো এই গাড়ি দিয়ে ধান কাটলে আমাদেরও ক্ষতি, এতে যারা কাটবে তাদেরও অনেক লোকসান হবে আর ক্ষতি হবে আর কি। জেলা কৃষি বিভাগ বলছে, ভর্তুকিতে বিতরণ করা কৃষি যন্ত্রপাতির কার্যকারিতা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ভর্তুকিতে বিতরণকৃত যন্ত্রপাতির কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। যে ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া যাবে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।
টঙ্গীর তুরাগ নদের তীরে আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী জোর ইস্তেমা। জোর ইস্তেমার প্রথম পর্বে অংশগ্রহণ করছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এর আগে জোর ইস্তেমায় অংশ নিতে বৃহস্পতিবার বিকেল থেকে টঙ্গীর ইস্তেমা ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন হক্কানে ওলামায়ে কেরামগণ। ইস্তেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা জানান, পরবর্তী বিশ্ব ইস্তেমা সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোর ইস্তেমা। এদিকে জোর ইস্তেমায় মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইস্তেমার প্রথম পর্ব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। জোর ইস্তেমার প্রথম পর্ব আজ থেকে শুরু হয়েছে, তো এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নাবিলা, আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে কিন্তু 2 পর্বে যেই কার্যক্রম পরিচালিত হয় তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বিকেল থেকে কিন্তু ওলামায়ে একরামের যে একটি গ্রুপ রয়েছে তারা কিন্তু এই ইস্তেমার ময়দানে উপস্থিত হচ্ছেন। মূলত তারা 3 চিল্লা দেওয়ার পর যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে ওলামায়ে একরামদের মধ্যে যারা 1 চিল্লা দিয়েছে দিনের পথে তারা এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওলামায়ে একরামদের তথ্য মতে কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 5 লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এখানে তাদের 5 দিনের কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবে। এবং পরবর্তী যে জানুয়ারির 31 এবং পয়লা ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারিতে যে ইস্তেমার প্রথম পর্বের কার্যক্রম পরিচালনা হবে তারই একটি নির্দেশনা এখান থেকে পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওলামায়ে একরামরা রয়েছে তারা কিন্তু এখান থেকে নির্দেশনা নিয়ে একটি দল তাদের নিজ গন্তব্যে বাসায় চলে যাবে এবং আরেকটি দল কিন্তু তারা আবার তাদের যে চিল্লার যে কার্যক্রম সেগুলো পরিচালনার জন্য এখান থেকে চলে যাবে। এবং পরবর্তী যে ইস্তেমা সেই ইস্তেমার পরিচালনার জন্য যে সকল নির্দেশনা রয়েছে এবং সেটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য কিন্তু তারা এখান থেকে নির্দেশনা দেবে এবং তাদের পরবর্তী যেই সকল দিনই কার্যক্রমগুলো রয়েছে তারা এখান থেকে সেই নির্দেশনা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাবিলা, তাপমাত্রা কমে গিয়ে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে ঘন কুয়াশায় পড়লেও দিনের আলো ফুটতে দেখা মিলছে সূর্যের। দিনাজপুরের হিলিতে গেল 3 দিন থেকে তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রিতে উঠানামা করছে। এতে শীতের প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। সকাল 6টায় হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রিতে উঠানামা করছে। সকালে সূর্যের দেখা মিললেও বিকেলের পর তাপমাত্রা কমে বাড়ছে শীত। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সকাল 6টায় 16 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। হিলিতে তাপমাত্রা 13 ডিগ্রিতে আছে, তো শীতের প্রকোপ কেমন জানাবেন? জি নাবিলা, আপনি যেমনটি বলছিলেন আসলে হিলিতে কিন্তু শীত অনেকটাই বেশি অনুভূতি হচ্ছে। কারণটি হচ্ছে আপনি জানেন যে হিমালয়ে পাদদেশে কিন্তু দিনাজপুর উত্তরাঞ্চল অর্থাৎ দিনাজপুর জেলা কিন্তু অবস্থিত, যার জন্য কিন্তু এখানে শীতটা কিন্তু আগে ভাগে কিন্তু আমরা অনুভূতি হয় আমাদের। এইটুকুটি কিন্তু আমরা দেখেছি বিগততে এবং এবারে কিন্তু খুব আগেই কিন্তু শীতের প্রকোপটা কিন্তু দেখা দিয়েছে। আর বিশেষ করে বাতাসে আর্দ্রতা কিন্তু বেশি হচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু 95% কিন্তু বাতাসে আর্দ্রতা রয়েছে। সেই সঙ্গে কিন্তু ঘন্টায় গতিবেগ রয়েছে 2 কিলোমিটার পর্যন্ত। এতে কিন্তু চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। বিশেষ করে শীত কিন্তু সকালবেলা কিন্তু বেশি অনুভূতি হচ্ছে, যার জন্য কিন্তু খেটে খাওয়া মানুষগুলো যারা রয়েছে তারা কিন্তু বাইরে যেতে পারছে না। তবে আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা নির্ধারণ করেছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এটি গত কয়েকদিন থেকে কিন্তু 13 থেকে 15 ডিগ্রি ঘরে কিন্তু উঠানামা করছে এই তাপমাত্রা। আর এতে কিন্তু বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে কিন্তু বেশি হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা তারা কিন্তু অনেকটাই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং নিয়মিত কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছে এখানকার এই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তবে এছাড়া কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে শীতের যে বস্ত্র বিতরণ সেটি কিন্তু এখনো সরকারি বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে কোনো প্রকার বিতরণ করা হয়নি বা এমনটি কিন্তু নজর আমাদের আসেনি। তবে এখন পর্যন্ত শীতটা অনেকটাই বেশি বাতাসের আর্দ্রতার কারণে কিন্তু মূলত বেশি শীত অনুভূতি হচ্ছে। তো এখন পর্যন্ত নাবিলা, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আজিজ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ।
উগান্ডায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার এএফপি তথ্য জানায়, বলা হয় বুলামবুলি পার্বত্য জেলার ৬টি গ্রামে ভূমিধসে ৪০টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। সাম্প্রতিক সময় বন্যা দেখা দিয়েছে। উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে প্রায় ২০টির মতো বাড়িঘর ভেসে গেছে। প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। সিরিয়ায় নতুন করে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গেল বুধবার দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী ও ইসলামী বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল শামের মধ্যে লড়াই শুরু হয়। সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৮০ জনের বেশি যোদ্ধা, বেসামরিক নাগরিক রয়েছেন ১৯ জন। গেল কয়েক বছরের মধ্যে এই প্রথম সেখানকার কিছু এলাকা দখলে নিয়েছেন বিদ্রোহীরা। দেশটিতে ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সরকার দমন পীড়নে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে এই লড়াইয়ে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। ভারী তুষারপাতে দক্ষিণ কোরিয়ার ৫ জন প্রাণ হারিয়েছেন। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গেল 2 দিনে রাজধানী সিউল সহ বিভিন্ন এলাকায় ৪০ সেন্টিমিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয়। বন্ধ রাস্তাঘাট, ট্রেন চলাচল, স্থগিত ফেরি চলাচল ও ফ্লাইট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাপক তুষারপাতে ১,০০০-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১২০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান। দেশটির আবহাওয়ায় পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা -৭ ডিগ্রিতে নেমে আসবে। এতে অসহনীয় শীত অনুভূত হবে। এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ইসরায়েলের জোরদার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার মধ্যরাতে উপত্যকায় মুহুর্মুহু বিমান হামলায় চালায় দখলদাররা। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। বলেন, হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন যুদ্ধ চলবে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হিজবুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের, যেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 11টায়, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বি গ্রুপে টাইগারদের বাকি 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। সবশেষ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল লাল সবুজের দল। ফলে লক্ষ্য এবার শিরোপা ধরে রাখার। যদিও প্রথম ম্যাচে ফুরফুরা মেজাজেই নামবে আজিজুল হাকিম তামিমের দল। মূলত 2 দিন আগেই প্রস্তুতি ম্যাচে ভারতকে 27 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে মাঠে নামবে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ও শিরোপা প্রত্যাশী মোহামেডান এবং বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরা খেলবে ঘরের মাঠ কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। অপরদিকে ব্রাদার্স খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মুন্সিগঞ্জে, আর ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে মোহামেডানের খেলাটি হবে গাজীপুরে। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। দেশের পরিবর্তিত পরিস্থিতি, মাঠের ব্যবস্থা না হওয়া সহ নানা কারণে সঠিক সময় শুরু হয়নি এবারের ঘরোয়া ফুটবলের আসর। তবে দেরিতে হলেও 3টি মাঠ নিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে 2024-2025 সিজনের ফুটবল আসর। নতুন মৌসুমে নিজেদের সেরাটা দিয়ে শিরোপায় চোখ মোহামেডানের। সাদা কালো শিবিরের কোচের কণ্ঠে আত্মবিশ্বাস, দলকেও প্রস্তুত করেছেন চ্যাম্পিয়ন হওয়ার প্রেরণা দিয়েই। গতবার রানার আপ হয়েছি, তার আগে আমরা ছিলাম নাম্বার 4, এখন আমরা নাম্বার 2 হয়েছি। এখন এখান থেকে আমরা চ্যাম্পিয়নের জন্য ফাইট করবো, বাট চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা চ্যাম্পিয়ন টিম না কিন্তু, বাট চ্যাম্পিয়নের জন্য আমরা 3টা টুর্নামেন্ট আছে, একটা টুর্নামেন্ট, একটা লিগ। তো আমরা এই 2টা থেকে আমরা চ্যাম্পিয়নের জন্য যে কোনো চ্যাম্পিয়নের জন্য লড়ব। অপরদিকে ঘরোয়া ফুটবলে মোহামেডানের চেয়েও করুণ অবস্থা পার করা ব্রাদার্স এবার নতুন উদ্যমে শুরু করেছে। তাদের লক্ষ্যও ভালো কিছু করা। ভালো স্থানীয় সংগ্রহের সাথে মাঠে বিদেশিদের রসায়নটা মিলে গেলে দারুণ কিছু হবে বলে বিশ্বাস ক্লাবটির। ভালো টিম করেছি, ভালো টিম করে আমাদের একটা ভালো অবস্থায় যেতে চাচ্ছি। সেই প্রক্রিয়া নিয়ে আমাদের টিমের যারা আনুষ্ঠানিক সবাই আছে, সবাই মিলে একটা চেষ্টা থাকবে যে আমরা একটা ভালো রেজাল্ট করব। গেম খেললে বোঝা যাবে, যদি ফরেন ভালো হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ ভালো জায়গায় ফাইট দেবে, যদি ফরেন ভালো হয়ে যায় তো অবশ্যই চ্যাম্পিয়ন ফাইট দেবে। অপরদিকে বরাবরের মতো এবারও টুর্নামেন্ট ফেভারিট বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করতে বদ্ধপরিকর। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।